শান্তি চাইলে তেল আবিবকে ফিলিস্তিনি ভূমি ছেড়ে দিতে হবে, হোয়াইট হাউসের হুঁশিয়ারি। ইসরায়েলি আরবদের নিয়ে কটূক্তি করায় নেতানিয়াহুর দুঃখ প্রকাশ। ইয়েমেনের সংকট নিরসনে আরব দেশগুলোর হস্তক্ষেপ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস সৌদি আরব ও ব্রিটেনের। আফগান নিরাপত্তা বাহিনীর খরচ মেটাতে বছরে $400 কোটি দেবে যুক্তরাষ্ট্র। বাড়ছে আফগান সেনার সংখ্যাও। এবং যে কোনো মূল্যে বিদ্রোহ দমনের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রী। কিয়েভকে মারণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মরুশি। শান্তি চাইলে ইসরায়েলকে অবশ্যই দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন মন্তব্য করেছেন, ওবামা যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দেন তবে বিশ্ব সংস্থার চাঁদা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেবে কংগ্রেস। এদিকে নির্বাচনের আগে ইসরায়েলি আরবদের নিয়ে কটূক্তি করায় ওয়াশিংটনের চরম সমালোচনার মুখে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর এই বক্তব্যের মধ্য দিয়ে ওবামা প্রশাসন ও ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েনের সূচনা হয় তার কোনো সুরাহা হয়নি এখনো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগ যুগ ধরে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দুর্দিনের কালো মেঘ ঘনিয়ে আসে নেসিট নির্বাচনের আগে থেকেই। এর মধ্যেই বারবার নেতানিয়াহুর চরমপন্থী বক্তব্য উস্কে দিয়েছে তেল আবিব ওয়াশিংটন সংঘাত। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নির্বাচনের আগে ফিলিস্তিনি রাষ্ট্র ও ইসরায়েলি আরবদের নিয়ে চরম উস্কানিমূলক বক্তব্য দেন নেতানিয়াহু। এর পরপরই হোয়াইট হাউসের তোপের মুখে পড়েন এই ইহুদিবাদী নেতা। সোমবার নিজের ভুল স্বীকার করে এসব বক্তব্যের জন্য ইসরায়েলি আরবদের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। আমি খুবই দুঃখিত। আরবদের আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। প্রধানমন্ত্রী হিসাবে আমার দেশে সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা আমার লক্ষ্য। তবে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যেন বাইরের কোনো অপশক্তি আমাদের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। ইসরায়েলি আরবরাও গণতন্ত্র রক্ষায় আমাদের অংশীদার। অবশ্য নেতানিয়াহুর এই ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করেছেন আরব ইসরায়েলিরা। ইসরায়েলি আরব জোট নেতা আইমান ওদেহ অভিযোগ করেন, নেতানিয়াহুর এই দুঃখ প্রকাশ লোক দেখানো। নেতানিয়াহু প্রসঙ্গে মার্কিন প্রশাসনের ধারণাটাও তাই। রোববার হাফিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ফিলিস্তিন বিষয়ে নেতানিয়াহু বারবার নিজের মত পরিবর্তন করছেন, যা তার পররাষ্ট্রনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। সোমবার ওবামার এই মতের প্রতিধ্বনি করলেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা ডেনিস ম্যাকডোনাহু। তিনি সরাসরি বলেন, ফিলিস্তিন ও আরব প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলে যেতে পারে না ওয়াশিংটন। 50 বছর ধরে দখল করে রাখা ফিলিস্তিনি ভূমি থেকে সরে না গেলে ইসরায়েলিদের শান্তি হুমকির মুখে পড়বে বলেও হুঁশিয়ার করেন তিনি। ইসরায়েলি নেতা ভুলে যাচ্ছেন যে ফিলিস্তিনি শিশুদেরও ইসরায়েলিদের মতো একটি নিরাপদ ভূখণ্ডে বাস করার অধিকার আছে। দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনা যেমন ফিলিস্তিনের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও সার্বভৌম রাষ্ট্র নিশ্চিত করবে, তেমনি ইসরায়েলিদের দেবে তাদের কাঙ্ক্ষিত নিরাপত্তা। কাজেই আর দেরি না করে ইসরায়েলের উচিত পশ্চিম তীর ও পূর্ব আল কুদসের পাশাপাশি 1967 সাল থেকে দখল করে রাখা সব জমি ছেড়ে দেয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ওবামা প্রশাসনের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে মার্কিন রাজনীতিতেও। সোমবার কংগ্রেসে নেতানিয়াহুর বিতর্কিত ভাষণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে শুরু হওয়া দ্বন্দ্বের আগুনে ঘি ঢাললেন সিনেটর জন ম্যাককেইন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘে কোনো প্রস্তাব আনা হলে তার পক্ষে যুক্তরাষ্ট্র ভোট দিতে পারে না। ওবামা প্রশাসন এমন কোনো সিদ্ধান্ত নিলে কংগ্রেস বিশ্ব সংস্থার চাঁদা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেবে বলেও হুমকি দেন ম্যাককেইন। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। আগামী সপ্তাহে লিবিয়ায় একটি ঐক্যমতের সরকার গঠনের জন্য সম্মত হতে পারে দুপক্ষ। এ বিষয়ে জাতিসংঘের মধ্যস্থতায় চলমান আলোচনায় অগ্রগতির আভাস দিয়েছেন বিশ্ব সংস্থাটির বিশেষ দূত বার্নার্দিনো লিওন। তবে জোট সরকার গঠন প্রক্রিয়াটি সহজ হবে না বলেও জানান লিওন। বর্তমানে মরক্কোতে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওমর আল হাসি সরকার ও ত্রিপোলির দখল নেওয়া স্বঘোষিত সরকার লিবিয়া ডনের মধ্যে আলোচনা চলছে।
লিওন জানায়, আলোচনাটি রোববার শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও দুপক্ষ একমত হতে না পারায় বৈঠকের সময় আরও বাড়ানোর উদ্যোগ নেয় জাতিসংঘ। 2013 সালের আগস্টে লিবিয়া ডন রাজধানী ত্রিপোলির দখল নেওয়ার পর থেকে লিবিয়ায় স্বঘোষিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি প্রতিদ্বন্দ্বী সরকার বিদ্যমান। এই দুপক্ষের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতায় লিবিয়ায় গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান লিওন। ইয়েমেনের চলমান সংকট নিরসনে আরব দেশগুলোর হস্তক্ষেপ চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। এই প্রেক্ষাপটে দেশটিতে শিয়া হাউথিদের উত্থান রোধ করে শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। ইয়েমেনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিবর্তন আনতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। এদিকে সানায় যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা ও আগ্রাসন কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সোমবার ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের মতো ভারী সমরাস্ত্র নিয়ে এডেনে প্রবেশ করে ইয়েমেনি সেনারা। প্রেসিডেন্ট আব্দ রব্বু মানসুর হাদির সমর্থনে শিয়া হাউথিদের তৎপরতা রুখতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তারা। রাজধানী সানার পর দেশটির দক্ষিণের শান্তিপূর্ণ শহর এডেনও পরিণত হয়েছে কুরুক্ষেত্রে। তবে যে কোনো মূল্যে এডেনকে হাউথিমুক্ত করতে বদ্ধপরিকর এই হাদি বাহিনী। আমাদের কাছে হাউথি যোদ্ধাদের তুলনায় দক্ষ বাহিনী ও বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে, যা যে কোনো হামলা প্রতিরোধে ক্ষমতা রাখে। শান্তিপূর্ণ এডেন থেকে ওদের সমূলে উৎপাটন করবই আমরা। এদিকে হাউথিদের অব্যাহত হামলায় সানার মতো সরকারের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহরগুলো। পরিস্থিতি সামাল দিতে না পেরে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে সামরিক সহায়তা চাইলেন ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষ বা কোনো রাজনৈতিক দল নয়, মুখ্য হয়ে উঠেছে আমাদের জনগণের শান্তি, আমাদের সংবিধান। ইয়েমেনে ইরানপন্থী শিয়া হাউথিদের উত্থানে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে সৌদি সরকার। সোমবার রাজধানী রিয়াদে এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে হাউথি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার জন্য ইরান প্রশাসনের নিন্দা জানিয়ে যে কোনো মূল্যে ইয়েমেনকে বিদ্রোহী মুক্ত করা হবে বলে সাফ জানিয়ে দিলেন তিনি। আমরা সবসময় ইরানের সামরিক উত্থানের বিরুদ্ধে, কারণ তেহরান নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য নয়, নিছক আগ্রাসন ছড়িয়ে দিতে যুদ্ধ উস্কে দেয়। আমরা ইয়েমেনকে এই যুদ্ধে ক্ষয়ে যেতে দেব না। একই বৈঠকে ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠায় সমন্বয়ের সাথে কাজ করতে সম্মত হন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও। এদিকে সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, দেশটির জনগণকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না মার্কিন প্রশাসন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো হাদি সরকার ও হাউথি নেতাদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করছে। আমরা আশা করি শান্তির পথ বেছে নেবে দুপক্ষ। এদিকে রোববার দক্ষিণাঞ্চলীয় তাইজ শহর দখল করে নিয়েছে হাউথিরা। গণমাধ্যমের খবরে বলা হয়, সেখানে গত কয়েকদিন ধরেই হাউথিদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল সুন্নি সমর্থকরা। সোমবার তাইজের সেনা ঘাঁটি ঘেরাও করে অবিলম্বে তাইজ ও এডেনকে শিয়া হাউথিদের দখলমুক্ত করার দাবি জানায় আন্দোলনকারীরা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে ইয়েমেনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে দোহায় আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী আরব জোটের কাছে সামরিক সহায়তা চাওয়ার পর জরুরি ভিত্তিতে এই বৈঠকের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত জামাল বেন ওমর। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। তৃতীয়বারের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে আগ্রহী নন ডেভিড ক্যামেরন, সুযোগ দিতে চান নতুনদের। সন্ত্রাসী হামলার পর তিউনিসিয়ার বার্দো জাদুঘর আবারও খুলে দেওয়ার সিদ্ধান্ত রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে মিউজিয়ামটি খুলে দেওয়ার কথা জানালেও পরে তা স্থগিত করা হয়। কারণ হিসেবে প্রযুক্তিগত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। গত বুধবার রাজধানী তিউনিসের বার্দো জাদুঘরে আইএসের হামলায় বিদেশি পর্যটক সহ 22 জন নিহত হন। এ ঘটনার সাথে জড়িত 2 জন জঙ্গি নিহত হলেও অপর একজন এখনও পলাতক রয়েছে। এই হামলার পর দায়িত্বে অবহেলার কারণে 6 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেন দেশটির প্রধানমন্ত্রী। 2011 সালে জাইন আল আবিদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ হামলা। ইরাকের হাবিবিয়া এলাকায় সোমবার এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 16 জন। পুলিশ জানায়, রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত ওই এলাকার একটি রেস্তোরাঁর সামনে এই বিস্ফোরণ ঘটে।
এতে আশেপাশের আরও বেশ কয়েকটি গাড়ি ও বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার সঙ্গে ইসলামিক স্টেট আইএস এর সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বাগদাদের শিয়া মুসলমানদের লক্ষ্য করে আইএস জঙ্গিরা এর আগেও বেশ কয়েকবার আত্মঘাতী হামলা চালিয়েছে বলেও জানান তারা। আফগান নিরাপত্তা বাহিনীর ব্যয় মেটানোর জন্য 2017 সাল পর্যন্ত বছরে $400 কোটি করে দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এছাড়া আফগান বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে 3,52,000 করারও উদ্যোগ নেওয়া হবে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির ওয়াশিংটন সফরে এসব বিষয়ে আশ্বাস দেওয়া হয় ওবামা প্রশাসনের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় আফগানিস্তানে তালেবানের পতনের পর 2004 সালে নতুন সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করে। তখন থেকেই আফগান সশস্ত্র বাহিনীর সদস্য 3,52,000 করার পরিকল্পনা চলে, যা আজ পর্যন্ত সম্ভব হয়নি। তবে 2017 সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এখন যুক্তরাষ্ট্রে। সেনাবাহিনীতে আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে মঙ্গলবার বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগেই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার আফগান বাহিনীতে প্রতি বছর প্রায় $400 কোটি আর্থিক সহায়তা অব্যাহত রাখা হবে বলে আশ্বাস দিলেন। 2017 সালের মধ্যে আফগানিস্তানের সেনা সংখ্যা 3,52,000-এ উন্নীত করা হবে, আর তাদের ব্যয় নির্বাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি আসতে পারে আজ। অ্যাশ কার্টারের এই আশ্বাসের পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি কৃতজ্ঞতা জানিয়েছেন। এটি আমাদের পাশে থাকার অনন্য উদাহরণ। আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বিপুলভাবে স্বাগত জানাবে, কারণ এর ফলে তাদের সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে। এছাড়াও আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়মিত উচ্চ পর্যায়ের কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিষয়ক আলোচনা চালিয়ে যাবে বলেও জানানো হয়। আমরা আফগান জনগণের নিরাপত্তা ও শান্তির জন্য সন্ত্রাসের বিরুদ্ধে আফগান সরকারের কর্মকাণ্ডে সহায়তা করে যাব। আফগানিস্তানে তালেবানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত বহু সেনা এবং সাধারণ মানুষ মারা গেছে। ওবামা সরকার 2015 সালের মধ্যে আফগানিস্তান থেকে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার করবে বলে ঘোষণা দিয়েছে। তবে প্রায় 10,000 সেনা সদস্য তালেবানের বিরুদ্ধে আফগান সেনাবাহিনীকে সাহায্য করতে দেশটিতে থাকবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে 13 জন মারা গেছেন। মঙ্গলবার আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে এ ঘটনা ঘটে। একজন বন্দুকধারী 3টি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির অনেক এলাকায় তালেবানরা সক্রিয় আছে, তবে এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। আফগানিস্তানের গজনি প্রদেশে ফুটবল খেলার সময় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে 6 শিশু। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 10 জন। চীনা গণমাধ্যম সিনহুয়া জানায়, সোমবার দুপুরে পূর্বাঞ্চলীয় প্রদেশটির কালা-ই-কাজি এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বোমাটি মাঠের পাশে রাখা একটি সাইকেলে পেতে রাখা হয়েছিল। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানায় তারা। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে যে কোনো মূল্যে তাদের দমনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক। একই সঙ্গে সরকার নিয়ন্ত্রিত জার্জিন্স শহরে হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে কিয়েভ। এই অবস্থায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেন সরকারকে মারণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়ে সোমবার মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। গত জানুয়ারিতে দীর্ঘ 8 মাসের লড়াই শেষে সামরিক বাহিনীর কাছ থেকে দোনেৎস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। লড়াইয়ে দুপক্ষেরই বহু মানুষ হতাহত হয় এবং অনেক সেনা সদস্যকে বন্দী করে বিদ্রোহীরা। সোমবার ওই সংঘাতে বেঁচে যাওয়া এক সেনা কর্মকর্তা ও তার স্ত্রীর সাক্ষাৎকার প্রচার করে বিবিসি, যেখানে তারা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে বন্দী থাকার সময় বিভিন্ন অত্যাচারের শিকার হওয়ার কথা তুলে ধরেন। দোনেৎস্ক বিমানবন্দরে প্রায় 8 মাস যুদ্ধ চলছে। পরিস্থিতি কখনো আমাদের অনুকূলে, আবার কখনো বিদ্রোহীদের অনুকূলে। শেষ পর্যন্ত তারা গত জানুয়ারিতে বিমানবন্দরটি দখল করে নেয়, আমাদের অনেককে বন্দী করে। ভাবতেই পারিনি বাঁচতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ফিরেছি। তবে বন্দী অবস্থায় কষ্টের সময়গুলো জীবনে ভুলবো না।
সার্জেন্ট মেজর আনাতোলি সোভিরিতকে মুক্ত করতে গিয়েছিলেন তার স্ত্রী, কিন্তু মুক্তি দেওয়ার পরিবর্তে স্ত্রীকেও বন্দী করা হয়, যদিও কয়েক সপ্তাহের মধ্যেই তারা দুজনেই মুক্তি পান। ওরা আমাকে ওদের গোয়েন্দা হিসেবে কাজ করার প্রস্তাব দেয় আর এতে রাজি করানোর জন্য বিভিন্ন ধরনের নির্যাতনও চালায়, কিন্তু আমি কিছুতেই তাদের প্রস্তাবে রাজি হইনি। রোববার পূর্ব ইউক্রেনের জার্জিনস্ক শহরে বিচ্ছিন্নতাবাদীদের কয়েক দফা মোর্টার হামলায় 6 সেনা ও 1 বেসামরিক আহত হয় বলে জানায় কিয়েভ। বিদ্রোহীরা মিনস্ক চুক্তির লঙ্ঘন করে ভারী অস্ত্র ব্যবহার করায় এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন সামরিক বাহিনীর মুখপাত্র আন্দ্রে লিসেনকো। একইভাবে গত কয়েকদিন ধরে মারিউপোল শহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। সরকার এবং বিদ্রোহী দুপক্ষই গত মাসে বেলারুশে স্বাক্ষরিত দ্বিতীয় মিনস্ক চুক্তি লঙ্ঘন করছে বলে ইউরোপীয় নিরাপত্তা সহযোগী সংস্থা ওএসসির এক বিবৃতিতে উল্লেখ করা হয়। এর মধ্যেই বিদ্রোহীরা রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি তেল কোম্পানি দখল করে নেয়ার পর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক। এই অবস্থায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে মারণাস্ত্র দিয়ে সহায়তার জন্য প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। সোমবার 348 জন কংগ্রেস সদস্য প্রস্তাবের পক্ষে ও 48 জন এর বিপক্ষে ভোট দেন। এর আগে গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা চাইলেও তা নাকচ করে দেয় হোয়াইট হাউস। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারিত্ব, মধ্যপ্রাচ্যে ও আফ্রিকায় জঙ্গি তৎপরতা সহ বৈশ্বিক হুমকির মুখে ব্রিটেনের নতুন করে প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা উচিত বলে মনে করে ব্রিটিশ সংসদ সদস্যরা। মঙ্গলবার সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি কমিটি এই মত দেয়। তারা জানায়, ভ্লাদিমির পুতিনকে মোকাবেলা করতে হলে সাঁজোয়া যান, রণতরী, উড়োজাহাজের সংখ্যা ও পরমাণু সামর্থ্য বাড়াতে হবে। রাশিয়া 72 ঘন্টার মধ্যে যেখানে 1.5 লাখ সেনা মোতায়েনের সামর্থ্য রাখে, ন্যাটো 6 মাসেও তা করতে পারে না উল্লেখ করে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সুপারিশ করে ওই কমিটি। এদিকে নিকারাগুয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্য আমেরিকার দেশগুলোতে। নিকারাগুয়া সহ মধ্য আমেরিকার কয়েকটি দেশকে রাশিয়া ফাইটার জেট দেবে এমন খবরে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। চীন ও ভারতের মধ্যে বিতর্কিত সীমানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একমত হয়েছে দুদেশ। সোমবার ভারতের নয়াদিল্লিতে এই বিষয়ে বৈঠকে বসেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে সীমান্ত সমস্যা সমাধানে আগামী 10 বছরের জন্য একটি রূপরেখা ঠিক করা হয় বলেও জানান তারা। এ বিষয়ে গত সেপ্টেম্বরে ভারত সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সীমান্ত সমস্যার সমাধানে দুদেশের মধ্যে নিরাপত্তা বিষয়টি অগ্রাধিকার পাবে বলে জানান বৈঠকে উপস্থিত চীন ও ভারতের কর্মকর্তারা। নানা আয়োজন আর অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পাকিস্তানে উদযাপন করা হয়েছে 75তম প্রজাতন্ত্র দিবস। গত 7 বছরের মধ্যে এবারই প্রথম আয়োজন করা হয় প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই প্যারেড। এছাড়াও ভারতের নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। তালেবানদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে নিরাপত্তার চরম অবনতি ঘটায় 2008 সাল থেকে বন্ধ ছিল প্রজাতন্ত্র দিবসের সব আনুষ্ঠানিকতা। আর 7 বছর পর যখন প্রথমবারের মতো দেশটিতে উদযাপন করা হলো প্রজাতন্ত্র দিবস, তখন মানুষের উৎসাহ আর উদ্দীপনাটা ছিল চোখে পড়ার মতো। দিনটিকে উদযাপনে তাই ধর্মবর্ণ নির্বিশেষে সোমবার মুজফ্ফরবাদের রাস্তায় নেমে আসেন হাজার হাজার সাধারণ মানুষ। অংশ নেন প্রজাতন্ত্র দিবসের নানা সমাবেশ আর র্যালিতে। আমরা সন্ত্রাসীদের বলতে চাই, আমাদের মধ্যে ঐক্য রয়েছে, পুরো জাতি আজ একত্রিত। প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী প্যারেডে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস সদস্যরা। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তার স্বার্থে এদিন প্যারেডের সময় বন্ধ রাখা হয় মোবাইল ফোনের নেটওয়ার্ক। মুজফ্ফরবাদ ছাড়াও এদিন পাকিস্তানের বিভিন্ন শহরে নানা র্যালি ও সমাবেশের আয়োজন করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন। এছাড়াও দিনটি উপলক্ষে করাচিতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ। অন্যদিকে ভারতের নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসেও এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল VK সিং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন নেতারা। পাকিস্তান ও ভারত দুটি প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংঘাত আর শত্রুতার পরিবর্তে শান্তি ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
মুসলমানদের স্বার্থ রক্ষায় পাকিস্তান মুসলিম লীগ 1940 সালের 23 মার্চ সর্বপ্রথম ব্রিটিশ শাসনাধীন ভারত উপমহাদেশে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়। সেই থেকে দিনটি পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। তৃতীয়বারের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন ডেভিড ক্যামেরন। ব্রিটেনের দ্বিতীয় দফা নির্বাচনের আগে তিনি এই মন্তব্য করলেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ নির্বাচনের পর কনজারভেটিভ পার্টি ক্ষমতায় টিকে থাকলেও তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চান না, বরং উত্তরসূরিদের জন্য এই সুযোগ করে দিতে চান তিনি। পছন্দের যোগ্য উত্তরসূরি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, চ্যান্সেলর জর্জ ওসবর্ন এবং লন্ডনের মেয়র বরিস জনসনের নামও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তার দলে অনেক নতুন মেধাবী লোক আছে যাদের পরবর্তীতে সুযোগ করে দেয়া তার দায়িত্ব। কনজারভেটিভ পার্টির এ নেতা 2010 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হলে ডেভিড ক্যামেরন তার অসম্পূর্ণ কাজগুলো শেষ করবেন বলে বিবিসিকে জানান। শুধুমাত্র পুনর্গঠন কার্যক্রম চালিয়ে গেলেই গ্রিসকে ঋণ সহায়তা দেওয়া হবে বলে আবারও সাফ জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শুধু তাই নয়, বাড়ানো হবে ঋণ পরিশোধের সময়ও। সোমবার ঋণ সীমা বাড়ানোর চুক্তিতে আসতে বার্লিনে গ্রিস প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সাথে বৈঠকে একথা বলেন মার্কেল। এ সময় সিপ্রাস বলেন, কর আদায় পদ্ধতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মতো বৃহত্তম অবকাঠামো প্রকল্পগুলোর কাজে হাত দেওয়ার সময় এসেছে এখন, যেগুলো আগের সরকার করতে পারেনি। এদিকে ঋণ সীমা বাড়ানো এবং নতুন করে ঋণ দেওয়ার বিপরীতে প্রস্তাবিত পুনর্গঠন কার্যক্রমের তালিকা দাতাগোষ্ঠীর কাছে জমা দিলেও তা ইইউ আইএমএফকে সন্তুষ্ট করতে না পারায় এখনো ঝুলে আছে চুক্তিটি। এ অবস্থায় দ্রুত চুক্তিতে না আসতে পারলে পুরনো ঋণ পরিশোধও বেগ পেতে হবে গ্রিসকে। গ্রিসকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতেই হবে, আর এজন্য জরুরি উন্নয়নে গতি ফেরানো এবং উচ্চ বেকারত্ব হার নিয়ন্ত্রণে আনা, আর তা পুনর্গঠন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই জায়গাটায় গ্রিসকে সমঝোতায় আসতেই হবে। লোহিত সাগরের উপকূলে মিশরের নতুন রাজধানী নির্মিত হলে তা দেশটির সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আনবে। এছাড়া কয়েক হাজার কোটি ডলারের এ প্রকল্প দেশটির ঘনবসতি, দারিদ্র্য ও বেকার সমস্যা দূর করবে বলে প্রত্যাশা মিশর কর্তৃপক্ষের। তবে এ ধরনের প্রকল্পের কাজে এত দেরিতে হাত দেওয়ার বিষয়টি নিয়ে অসন্তুষ্ট দেশটির সাধারণ মানুষ। বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম মিশর। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের 4 বছর পেরিয়ে গেলেও এখনো মধ্যপ্রাচ্যের দেশটিতে দারিদ্র্যসীমার নিচে বাস করছে মোট জনসংখ্যার 2/3। এর মধ্যে বর্তমানে কায়রোর জনসংখ্যা 2 কোটি হলেও আগামী 40 বছরে তা পৌঁছবে 4 কোটিতে। এ কারণেই রাজধানীর ওপর চাপ কমাতে এবং দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ করতেই নতুন রাজধানীর পরিকল্পনা মিশর সরকারের। এ প্রকল্প সফল হলে মিশর কাটিয়ে উঠবে দারিদ্র্য, বেকারত্ব এবং ঘনবসতির মতো অনেক সমস্যা। প্রতি বছরই মিশরের জনসংখ্যা বাড়ার সাথে সাথে ভোগান্তিও বাড়ছে। মন্ত্রণালয় আর এম্বাসিগুলোকে নতুন রাজধানীতে স্থানান্তর করলে যানজট কমবে, মানুষ স্বস্তিতে রাস্তায় চলাচল করতে পারবে। আমার মনে হয় এটা খুব ভালো সিদ্ধান্ত। 30,000 কোটি ডলারের এই প্রকল্পে বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাতের কোটিপতি মোহাম্মদ আল আব্বার। তবে এ ধরনের প্রকল্পের কাজ আরো আগে শুরু হওয়া উচিত ছিল বলেই মনে করছে সাধারণ মিশরীয়রা। মিশরের রাজধানী কায়রো থেকে সরিয়ে নেওয়া খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে। ভবিষ্যতের এই পরিকল্পনাগুলো সমস্যা শুরু হওয়ার আগেই করা উচিত ছিল। লোহিত সাগরের উপকূলের এই নগরী তৈরি হলে শুধু এ শহরের পর্যটন খাত থেকেই বছরে 2000 কোটি ডলার আয়ের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। 2015-16 অর্থ বছরে ভারতের প্রবৃদ্ধি হবে 8%, আর 2016-17 অর্থ বছরে প্রবৃদ্ধি হবে 8.3%। সম্প্রতি এক রিপোর্টে এমন পূর্বাভাস দিয়েছে ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ। রিপোর্টে আরও বলা হয়, ভারতের অর্থনীতি বেশ দ্রুত গতিতে এগোচ্ছে বলেই 6.5% থেকে বাড়িয়ে 8% করা হয়েছে। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিনা লাগার্দ বলেছেন, ভারতের অর্থনীতি 2019 সালের মধ্যে জাপান এবং জার্মানিকে টেক্কা দেবে। এছাড়া চলতি অর্থবছর এবং আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধি 7.2 এবং 7.5% পূর্বাভাসও দেয় আইএমএফ। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির নেতিবাচক প্রভাব এসে পড়েছে যুক্তরাজ্যের ভোগ্য পণ্যের বাজারেও। আমদানিকৃত কাঁচামালের উচ্চ মূল্যের কারণে অনেক ক্ষেত্রে দাম না বাড়িয়ে সুকৌশলে পণ্যের আকার কমাচ্ছে ভোগ্য পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। আর এতে ভোক্তা অসন্তোষ সহ বাজারে পণ্যের বিক্রি কমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। পানীয় হিসেবে চায়ের প্রতি ব্রিটিশদের আগ্রহের কথা কে না জানে।
তাই ব্রিটেনের অধিকাংশ রেস্টুরেন্টে জনপ্রিয়তার তালিকার শীর্ষে রয়েছে এই পানীয়টি। এক পেনিরও কম মূল্যে পাওয়া ধুমায়িত চায়ের কাপ হাতে জমে ওঠে পারস্পরিক আড্ডা আর আলাপচারিতা। শুধু পানীয়ই নয়, বাহারি স্বাদের মজাদার সব চকলেটও রয়েছে ব্রিটিশদের পছন্দের তালিকায়। কিন্তু এবার তাতে বাদ সাধতে যাচ্ছে মাত্রা ছাড়ানো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এমন আশঙ্কার কথাই বলছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা। আর এমন পরিস্থিতিতে নামি দামি ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো বাজার ধরে রাখার কৌশল হিসেবে দাম না বাড়িয়ে ছোট করছে তাদের পণ্যের আকার। যুক্তরাজ্যে চায়ের ব্র্যান্ডগুলো এখন বেশ চাপের মুখে রয়েছে, কেননা গেল 6 মাসে চায়ের দাম বেড়েছে প্রায় 50%। ফলে প্রতি কেজি চায়ের দাম গিয়ে ঠেকেছে 2 পাউন্ডে। কিন্তু সে অনুপাতে প্রতিষ্ঠানগুলো দাম বাড়াতে পারছে না, কারণ এত দাম দিয়ে কেউ হয়তো চা কিনে খেতেই চাইবে না। আকার কমানোর পাশাপাশি কেউ কেউ তো বক্সে চকলেটের সংখ্যাও কমিয়ে দিচ্ছে। আর এ কারণেই ভোক্তাদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে ক্যাডবেরি কিংবা মার্সের মতো প্রতিষ্ঠানগুলোকেও। আমি এতদিন জানতেই পারিনি যে মার্স তাদের চকলেট বারগুলোকে ছোট করে ফেলেছে। এমনকি তারা এই বিষয় নিয়ে কোনো ঘোষণা বা বিজ্ঞাপন পর্যন্ত দেয়নি। এভাবে আমাদেরকে পরিমাণে কম খাবার দিয়ে ওরা কৌশলে অতিরিক্ত অর্থ আদায় করছে। এদিকে ব্র্যান্ড ফিন্যান্সের এক গবেষণায় দেখা গেছে, এভাবে খরচ কমালে বাজারের প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড ভ্যালু পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বিশেষ করে এশিয়া থেকে আমদানিকৃত কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এসব পণ্য তৈরিতে এখন বাড়তি অর্থ গুনতে হচ্ছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে। এদিকে 2016 সালে বিশ্বে চকলেটের বাজার $9,830 কোটি পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে আর্থিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড মার্কেটস। এটি মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, অনাড়ম্বরভাবে পালিত হলো ভারতের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খানের জন্মদিন। আগামী আগস্টের মধ্যে পশ্চিম আফ্রিকা থেকে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব কেটে যাবে বলে আশা করছে জাতিসংঘ। সংস্থাটির ইবোলা মিশনের প্রধান ইসমাইল উল্ড চিখ আহমেদ সোমবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, শুরু থেকে রোগটিকে গুরুত্ব দিয়ে দেখলে তা আর মহামারী আকারে ছড়িয়ে পড়ত না। এজন্য স্থানীয়দের মধ্যে ইবোলা প্রতিরোধের সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবকেও দায়ী করেন তিনি। তবে ইবোলা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে তিনি বলেন, গ্রীষ্মের শেষেই তা পুরোপুরি দূর করা সম্ভব হবে। পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 36 জন। এছাড়াও আহত হয়েছেন অন্তত 70 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার দেশটির উত্তর মধ্য উপকূলীয় শহর হুয়ারমির নিকটবর্তী প্যান আমেরিকান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে বাস দুটি পাশের লেনের আরও বেশ কয়েকটি যানবাহনের উপর আছড়ে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান 36 জন। নিহতদের মধ্যে বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে জানা গেছে। বেহাল সড়ক আর দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে দেশটিতে প্রায় ঘটে থাকে এ ধরনের দুর্ঘটনা। পানি সরবরাহ নিয়ে আঞ্চলিক উত্তেজনা কমাতে ইথিওপিয়ার নীল নদে অবস্থিত হাইড্রো ইলেকট্রিক বাঁধ নিয়ে ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেছে মিশর, ইথিওপিয়া ও সুদান। সোমবার সুদানের খার্তুম শহরে এই চুক্তিতে সই করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম ডেসালেন ও সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির। এই চুক্তির ফলে ইথিওপিয়ার বিশাল আকারের গ্র্যান্ড রেনেসা বাঁধ নিয়ে চলা বহুদিনের আঞ্চলিক বিরোধ শিগগিরই কেটে গিয়ে পারস্পরিক সাহায্য সহযোগিতার পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিন দেশের সরকার প্রধানরা। চুক্তির বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিদ্যুৎ ঘাটতি মেটাতে বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া এবং এর মাধ্যমে তিন দেশের মধ্যে বহুদিনের বিরোধের নিষ্পত্তি করা, সেই সঙ্গে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে অর্থ সহায়তা করা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। সোমবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভ্যালেন্সিয়ায় একটি বনাঞ্চলে এ দাবানলের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আগুনের কারণে কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের সমুদ্র তীরে আটকা পড়েছে 20টিরও বেশি পাইলট তিমি। এরই মধ্যে 12টি তিমির মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় বানবারি হারবারে সোমবার তিমিগুলো আটকা পড়ে বলে জানায় গণমাধ্যম। তিমিগুলো উদ্ধার করে আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করছে প্রাণী সংরক্ষণ কেন্দ্রের কর্মী সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এরই মধ্যে 4টি তিমিকে গভীর সমুদ্রে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা।
রঙিন আলো আমাদের সবারই ভালো লাগে, আর লাইট দিয়ে যদি তৈরি করা হয় বিভিন্ন অবয়ব তাহলে তো কথাই নেই। যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছে ট্যাঙ্গেলউড ফেস্টিভ্যাল অব লাইট। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারে আয়োজন করা হয় চোখ ধাঁধানো এই আলোক উৎসবের। এই আয়োজন উপভোগ করতে সেখানে জড়ো হয় বিভিন্ন বয়সী বহু মানুষ। রং বেরঙের আলোর প্রতিফলন দিয়ে তৈরি করা হয় প্রাণী, পতাকা, ক্রিসমাস ট্রি সহ আরো অনেক কিছু। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্রের নাম ওস্তাদ বিসমিল্লাহ খান। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে ওস্তাদ উপাধিতে ভূষিত হন এই অমর শিল্পী। 8 দশকের বেশি সময় ধরে অনবদ্য সানাই বাদনে তিনি মুগ্ধ করেছেন ভারতবর্ষ সহ বিশ্বের কোটি সঙ্গীতপ্রেমী হৃদয়। সম্প্রতি বেশ অনাড়ম্বরভাবে পালিত হয়েছে তার 99তম জন্মবার্ষিকী। এবার থাকলো এই কিংবদন্তি শিল্পীর সঙ্গীত জগতের কিছু কথা। ওস্তাদ বিসমিল্লাহ খান ও সানাই, এ দুটো নাম যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। ডাকনাম কামরুদ্দিন হলেও জন্মের পর তার দাদা তাকে দেখে বিসমিল্লাহ বলার পর থেকেই সেটাই তার মূল নামের অংশ হয়ে যায়। 1916 সালের 21 মার্চ সঙ্গীতজ্ঞ পরিবারে তার জন্ম হওয়ায় সুর মিশেছিল তার রক্তের অন্ধ্রে। 6 বছর বয়স থেকেই বারাণসীর বিশ্বনাথ মন্দিরের সানাইবাদক ওস্তাদ বিলায়াতুর কাছ থেকে তালিম নেওয়া শুরু করেন তিনি। 1937 সালে কলকাতার সর্বভারতীয় সুর সম্মেলনের সানাই বাজিয়ে উঠে আসেন আলোচনায়। 1950 সালের 26 জানুয়ারি ভারতের লালকেল্লায় অনুষ্ঠিত প্রথম প্রজাতন্ত্র দিবসে অনবদ্য কাফি রাগের মূর্ছনায় বিসমিল্লাহ খান মোহিত করেন ভারতবর্ষকে। তার সানাই ছাড়া ভারতের স্বাধীনতা দিবসে দূরদর্শনের অনুষ্ঠান যেন কল্পনাই করা যায় না। চলচ্চিত্রে সানাই বাজানোর পাশাপাশি বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের জলসাঘরেও অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে গৌতম ঘোষ তার জীবন ও কর্ম নিয়ে নির্মাণ করেন প্রামাণ্যচিত্র মিটিং আ মাইলস্টোন। ইউরোপ, আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর প্রায় সব দেশের রাজধানী শহরে অসামান্য সঙ্গীত প্রতিভায় কোটি দর্শকের হৃদয় জয় করেছেন এই শিল্পী। সঙ্গীত ভুবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়া বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এত সুনাম ও অর্জন সত্ত্বেও খুবই সাধারণ জীবনযাপন করতেন বিসমিল্লাহ খান। হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন তিনি। বারাণসীর ছোট এক বাসায় কাটিয়ে দিয়েছেন জীবনের প্রায় পুরো সময়। ব্যক্তিগত গাড়ি ব্যবহার দূরে থাক, তিনি চড়তেন রিকশায়। 2006 সালের 21শে আগস্ট 90 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান এই কিংবদন্তি। তার মৃত্যুতে একদিনে রাষ্ট্রীয় শোক পালন করে ভারত। বিসমিল্লাহ খান মরেও যেন অমর হয়ে রইলেন কোটি সঙ্গীত পিয়াসীর হৃদয়ে। তানজানা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শান্তি চাইলে তেল আবিবকে ফিলিস্তিনি ভূমি ছেড়ে দিতে হবে, হোয়াইট হাউসের হুঁশিয়ারি। ইসরায়েলি আরবদের নিয়ে কটূক্তি করায় নেতানিয়াহুর দুঃখ প্রকাশ। ইয়েমেনের সংকট নিরসনে আরব দেশগুলোর হস্তক্ষেপ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস সৌদি আরব ও ব্রিটেনের। আফগান নিরাপত্তা বাহিনীর খরচ মেটাতে বছরে $400 কোটি দেবে যুক্তরাষ্ট্র। বাড়ছে আফগান সেনার সংখ্যাও। এবং যে কোনো মূল্যে বিদ্রোহ দমনের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর। কিয়েভকে মারণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসের প্রস্তাব পাস। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।